নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। অন্যান্য দিনের মতো আজকে করোনা কথা 10 নিয়ে যখন আপনাদের সকলের সামনে হাজির হলাম, তখন ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে হাজির হলাম। ভারাক্রান্ত হৃদয়ে কেন হাজির হলাম তার পুরো ব্যাখ্যাটা আজকের অনুষ্ঠানে আমি দেওয়ার চেষ্টা করব। কতটা কি পারবো তা আমি জানি না, কিন্তু আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। আমি জানি শুধু আমাদের দেশেই নয়, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইন্টারনেটের একটা বড় সমস্যা চলছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার বন্ধুরা আমাকে জানাচ্ছেন যে ঠিকমতো নেট কানেকশন হচ্ছে না, বারবার আটকে যাচ্ছে, বাফারিং করছে। সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা যখন দেখছেন যদি আটকে যায় সঙ্গে থাকুন, অথবা পরে রেকর্ডেড লাইভটা দেখুন এবং অবশ্যই মতামত দিন। কারণ আজকে যে কথাগুলো আমি বলতে চলেছি সেই কথাগুলো বলার প্রস্তুতি যখন আমি নিচ্ছিলাম, আমার চোখের জল আমি আটকাতে পারিনি। আজকে কথাগুলো বলতে গিয়ে যদি আমি আবেগাপ্লুত হয়ে পড়ি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। কারণ একজন সাংবাদিকের কখনোই কোনো পক্ষ অবলম্বন করা উচিত নয়, কিন্তু একজন সাংবাদিক তো একজন মানুষ। সে মানবিকতার বিরুদ্ধে বা মানুষের বিরুদ্ধে, মনুষ্য প্রজাতির বিরুদ্ধে কখনো যেতে পারে না। যে কারণে চীনে যে সাংবাদিক বন্ধুরা যারা চেষ্টা করেছিলেন চীনের এই ভয়ানক ঘটনাগুলো বিশ্বের সামনে তুলে ধরতে, যারা উধাও হয়ে গেছেন, যাদের কোনো খবর পাওয়া যায়নি, তাদের কথাও আজকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করব। এবং সেই সঙ্গে বলবো যে যে সমস্ত বন্ধুরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে নানান চলেছেন, প্রত্যেক দিনের মতো আজও তারা সহায়তা করেছেন। সুদূর মধ্য এশিয়ার মঙ্গোলিয়ার উলান বাটর থেকে শুরু করে অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, আমেরিকা বলুন, মধ্যপ্রাচ্য বলুন, জার্মানি বলুন, ফ্রান্স বলুন, বিভিন্ন দেশের বন্ধুরা যে বিপুল সহায়তা আমাকে করছেন, আমাকে যে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তা না হলে এই বিপুল সংখ্যক মানুষের সহায়তা না পেলে আপনাদের কাছে সঠিক তথ্যগুলো, আপনাদের কাছে সঠিক ছবিটা আমি তুলে ধরতে পারতাম না। আজকে করোনা কথার শুরুর বিষয় হচ্ছে ভয় সমান সমান সন্দেহ, সন্দেহ সমান সমান ঘৃণা, ঘৃণা সমান সমান আতঙ্ক, মৃত্যু সমান সমান ভয়। দাঁড়ান, হয়তো একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত যেটা অন করতে ভুলে গেছি সেটা হলো ব্লুটুথের কানেকশনটা। তো ব্লুটুথের কানেকশনটা অন করে আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। অনেকে লিখছেন আছি স্যার, নমস্কার, ওয়াচিং। কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে যদি অনুগ্রহ করে একবার জানান। স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কথা কেউ যদি একটু জানিয়ে দেন, কারণ আমি বুঝতে পারছি না, তাহলে আমি বাকি কথাটা বলতে পারবো। না হলে দূর থেকে কথা বললে যেটা হয় সেটা হচ্ছে কথাগুলো ভালো শোনা যায় না। আপনারা কি শুনতে পাচ্ছেন? এবার দেখুন তো শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? একটু জানাবেন আমাকে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি প্রথমে চলে আসবো ভয় সমান সমান সন্দেহ সমান সমান ঘৃণা সমান সমান আতঙ্ক সমান সমান মৃত্যু সমান সমান ভয়। কিভাবে? আপনারা হয়তো নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে চীনের পাঠানো হেলথ ইকুইপমেন্ট, সেগুলোতে কি আছে আমরা জানি না, কিন্তু কেন ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক সকলে একজোটে, এমনকি তুরস্ক, চীনের পাঠানো জিনিস ফেরত দিতে চাইছে? কেন বারবার তারা এই কথাটা বলছে যে এই সমস্ত জিনিসের মূল্য মান ভালো নয়, এই সমস্ত জিনিসের মাস থেকে শুরু করে যা নিয়ে তারা করোনার বিরুদ্ধে লড়াই করবেন বলে স্থির করেছেন, করোনা আক্রান্ত হওয়ার পরে স্থির করেছেন, এবং চীনের থেকে যখন অর্ডার পৌঁছচ্ছে তাদের কাছে গিয়ে তারা প্রত্যেকে ফিরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে চেক রিপাবলিক থেকে তাদের বিমান, মিলিটারি বিমান, তাতে ছিল 1.5 লক্ষ মাস্ক সহ বিভিন্ন হেলথ ইকুইপমেন্ট ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের 6 লক্ষ ফেস মাস্ক ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মাফ করবেন, চেক রিপাবলিকে পাঠানো হয়েছিল 1.5 লক্ষ র্যাপিড করোনা ভাইরাস টেস্ট কিট, অর্থাৎ যা দিয়ে করোনা ভাইরাসকে ধরা যাবে। ফিনান্সিয়াল টাইমস বলছে, কি বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ ফর ফরেন পলিসি, তিনি তাঁর ব্লগে গত সপ্তাহে অর্থাৎ শনিবার, তার নাম হচ্ছে জোসেফ বোরেল, তিনি কি লিখছেন? জোসেফ বোরেল লিখছেন, দেয়ার ওয়াজ আ জিওপলিটিক্যাল কম্পোনেন্ট টু দ্য COVID-19 crisis, including a struggle for interference through and the politics of
জেনারোসিটি, অর্থাৎ কিনা তার বক্তব্য এইটাই খুব স্পষ্ট করে তিনি বলতে চাইছেন যে যে ধরনের ইকুইপমেন্ট পাঠানো হয়েছে তাতে জেনারোসিটি স্পষ্ট হচ্ছে না, বোঝাই যাচ্ছে তাদের মানগতভাবে দিক থেকে সেগুলো যোগ্য নয়। শুধু সেখানেই ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না, সন্দেহ আরও আছে। এটা দেখুন, এই সপ্তাহে সবেমাত্র আজকে শুরু হয়েছে, আজকে সোমবার, N95 মাস্ক, যে মাস্ক 95% বাতাসে ভাসা ড্রপলেট, যার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রামিত হচ্ছে বলে সকলে বলছেন, সেটাকে আটকে দিতে পারে। সেই N95 মাস্ক অপ্রতুল। যে কজন বাঁচতে পারত তারা আর বাঁচবেন বলে মনে হয় না। চিকিৎসা পরিষেবা যারা দেন সেই চিকিৎসকরা প্রায় ইটালি থেকে, স্পেন থেকে, ইংল্যান্ড থেকে, জার্মানি থেকে সর্বত্র আক্রান্ত হচ্ছেন রোগে। আমেরিকাতেও আক্রান্ত হচ্ছেন। আমেরিকার প্রসঙ্গ একটু পরে আসছি, কিন্তু তারপরে আগে জিজ্ঞেস করি, তাহলে কি ইউরোপ সব দিক থেকে একেবারে শেষ হতে চলেছে? কারণ তাদের হাতে কোনো ইকুইপমেন্ট নেই। যে ইকুইপমেন্টের অর্ডার তারা চীনকে দিয়েছিল সেগুলো ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ সেগুলো যোগ্যতা মান সম্পন্ন নয়। ইউরোপে আমি দীর্ঘ বহু বছর থেকেছি, তারা মান সম্পন্ন জিনিস ছাড়া কখনো গ্রহণ করেন না। আমার প্রশ্ন, এই ইকুইপমেন্টের মধ্যে এমন কি আছে যেটা গোটা পৃথিবীর সব দেশগুলো, ভাইরাস আক্রান্ত দেশগুলো যেখানে মৃত্যুর মিছিল চলছে, তারা হাতে পেয়েও ফিরিয়ে দিচ্ছেন, এবং একমাত্র চীন ছাড়া আর কেউ এগুলো সরবরাহ করতে পারছে না। তাইওয়ান মাঝখানে চেষ্টা করেছিল, তাইওয়ানের হাতে এখন আর কিচ্ছু নেই, তাইওয়ানের সংগ্রহে কিচ্ছু নেই। নতুন করে যা তৈরি হচ্ছে সেগুলো তৈরি করে বিলি করতে করতে যে সময় যাবে, তার মধ্যেই কয়েক হাজার, আরও কয়েক হাজার, হয়তো কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে থার্ড স্টেজ পেরিয়ে ফোর্থ স্টেজে পড়ে গেছে বেশ কিছু দেশ। এমনকি কিছু কিছু দেশের এমন অবস্থা যেখানে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে। ইটালির প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন? তিনি পরিষ্কার বলেছেন যে আমরা আকাশের দিকে তাকিয়ে আছি, আমাদের হাতে আর কিচ্ছু নেই। এই যেখানে পরিস্থিতি, সেখানে চীনের পাঠানো প্রত্যেকটি জিনিসের গুণগত মান এত খারাপ কেন? তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি ছিল? N95 মাস্ক। আর কি ছিল? ভাইরাসটা যা কারোর শরীরে ঢুকেছে কিনা সেই টেস্টিং কিট। তাহলে কি এই দেশগুলো কি সন্দেহ করছে যে করোনা ভাইরাসের স্টেজ 2 তার সংক্রমণ কি এর মধ্যে রয়েছে? এরকম কোনো আশঙ্কা তারা করছে? তা যদি না করে, ক্রাইসিস পিরিয়ডে যে কথাটা ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হলো যে এটা জেনারোসিটি নয়, স্পিনিং অ্যান্ড দ্য পলিটিক্স অফ জেনারোসিটি, অর্থাৎ এখানে একটা ঘন সন্দেহ তৈরি হয়। সন্দেহটা তৈরি হচ্ছে গোটা বিশ্বের মনে। গোটা বিশ্ব বারবার করে বলছে যে চীন এর নেপথ্যে আছে। কিভাবে আছে? আসুন আরও একটু দেখি, আরও একটু খতিয়ে দেখি। আসুন আমেরিকার দিকে তাকাই। জানেন, নিউ ইয়র্কের পুলিশ কর্মীদের মধ্যে অধিকাংশ এখন করোনা আক্রান্ত। আমেরিকাতে মৃত্যুর মিছিল বাড়ছে। এখন এই মুহূর্তে গোটা পৃথিবীর করোনা ভাইরাসের এপিসেন্টার আমেরিকা। সেখানে মৃত্যুর মিছিল বাড়ছে, পুলিশ কর্মীরা আক্রান্ত, স্বাস্থ্য পরিষেবার কর্মীরা আক্রান্ত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, 1 লক্ষ ছাপিয়ে, 1,15,000 ছাপিয়ে। এখন এই মুহূর্তে কত হয়েছে আমার আর দেখার সাহস হয়নি। কিন্তু আপনাদের যে খবরটা দেব, আসুন খালিজ টাইমসের ওয়েবসাইটে একবার যাই। খালিজ টাইমস, বানানটা বলে দিচ্ছি, KHALEEZ, খালিজ টাইমস। তারা ওয়েবসাইটে কি বলছে? বলছে কোভিড-19 আমেরিকাতে 1 থেকে 2 লক্ষ মানুষের মৃত্যু ঘটাতে পারে। আমার কথা বিশ্বাস না হয় খালিজ টাইমসে চলে যান, আপনি টাইপ করুন, লিখুন সেখানে 1 to 2 lakhs Americans could die in worst case scenario। এটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইনটা টাইপ করুন, গুগল করুন, খালিজ টাইমসে দেখুন, পেয়ে যাবেন এই তথ্যটা। সেখানে কি বলা হচ্ছে? বলছে আগামী 2 সপ্তাহে 1 থেকে 2 লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কাটা কে করছে জানেন? আপনারা কি এর মধ্যে একবারও ফাউচিকে দেখেছেন? ফাউচি কে? অ্যান্থনি স্টিভেন ফাউচি। 79 বছর বয়সী এই মানুষটি হচ্ছেন গোটা পৃথিবীর সব
থেকে সব থেকে যোগ্য, সব থেকে অভিজ্ঞ একজন ইনফেকশাস ডিজিজের অর্থাৎ এই সংক্রমণ সংক্রান্ত অসুখের তিনি একজন বিশেষজ্ঞ। তাঁর বয়স ৭৯ বছর, তাঁকে চাকরিতে আবার ফিরিয়ে আনা হয়েছে জরুরি ভিত্তিতে, এবং তিনি গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে যে সাংবাদিক সম্মেলন ঠিক নয়, যে বৈঠক হয়েছে, সে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির ছিলেন। সেখানে ফাউচি কি বলছেন শুনুন। It's possible, it's entirely possible that would happen if we don't mitigate. What would happen? From 1 to 200,000 death in USA. What we are trying to do is to not let that happen. White House coronavirus response coordinator, তার নাম হচ্ছে ডেবোরা ব্রিক্স। ডেবোরা ব্রিক্স কি বলছেন? ওই একই সময় যেখানে বসা হয়েছে, রোজ গার্ডেনে বসে আলোচনা চলছে, সেখানে ডেবোরা ব্রিক্স কি বলছেন, সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলছেন? বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং সফল করা যদি না যায়, আবার শুনুন, সোশ্যাল ডিস্টেন্সিং যদি সফল করা না যায়, তাহলে 1 থেকে 2 লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা আমরা করছি, আমরা ঠেকাতে পারবো না। হোয়াইট হাউসে রোজ গার্ডেনে গতকাল এই আলোচনা যখন হলো, তখন আমেরিকা কিন্তু 3য় স্টেজে রয়েছে এবং হয়তোবা 4র্থ স্টেজে ঢুকে গেছে কিনা আমি আর সাহস করিনি খবর রাখার। এরপরেও কি আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবেন? এরপরেও কি আপনি লকডাউন মানবেন না? আপনি ঘর থেকে বেরিয়ে আড্ডা মারতে যাবেন? আপনি গজল্লা করবেন? আপনি জমায়েত করবেন? করুন। ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকে কি বলছেন? The grim numbers come from the most accurate studies so far which landed on my desk. অর্থাৎ এই বিপুল সংখ্যায় মৃত্যুর আশঙ্কাটা সব থেকে অ্যাকিউরেট স্টাডি থেকে, মানে সব থেকে সঠিক স্টাডি থেকে উদ্ভূত হয়ে আমার ডেস্কে এসে আমার সামনে পড়েছে। তিনি আরও বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড অল দ্যাট এগুলো না করলে 2.2 মিলিয়ন মানে 22 লক্ষ মানুষ মারা যেতে পারত। 22 লক্ষ অনেক দূরে, আপাতত 1 থেকে 2 লক্ষ। তারপরে তিনি কি বলছেন? তারপরে ডোনাল্ড ট্রাম্প আরও কথা বলছেন। তিনি কি বলছেন? যদি সংখ্যাটাকে 1 লক্ষের নিচে রাখা যায়, যদিও সেটা একটা ভয়ানক সংখ্যা, আমরা তখন বলবো উই হ্যাভ ডান এ ভেরি গুড জব। কি বলবেন আপনি? আপনার মতামত কি? আপনারা অনেক কিছু লিখছেন, বিশ্বাস করুন আমার এখন সেগুলো দেখার সময় নেই, আমি পরে দেখব, সাধ্যমতো উত্তর দেব। এখন আবার বিষয়ে ফিরি। গোটা দেশে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের গাইডলাইন 30শে এপ্রিল পর্যন্ত জারি করা হয়েছে আমেরিকাতে। মনে রাখুন 26শে ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প যেখানে 15 জনের মৃত্যু হয়েছিল বলেছিলেন ইটস আ প্রবলেম, উই হ্যাভ 15 deaths already now, but within the next week there will be no death, and by the next to next week there will be no coronavirus in our country. We are Americans. 26শে মার্চ মৃত্যুর সংখ্যাটা পৌঁছে গিয়েছিল প্রায় 1000-এর কাছাকাছি, আক্রান্তের সংখ্যাটা প্রায় অন্তত 70,000। আমি আমার লাইভে স্পষ্ট বলেছিলাম সেদিনকে 26 তারিখে যে সেদিনের পরিসংখ্যানটা কী ছিল। এই হচ্ছে আমেরিকার ছবি, এই মুহূর্তে করোনা ছবি। আমার আমেরিকার বন্ধুরা, তোমরা, আপনারা, আমার প্রিয়জনেরা, আমার বোন যারা আমেরিকাতে রয়েছ, খুব সাবধানে থাকো, নিজেদেরকে যত্ন নাও। তোমাদের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, তোমাদের যেভাবেই হোক নিজেদের বাঁচাতেই হবে, এই লড়াইটা তোমাদের লড়তেই হবে। তাহলে কি হলো? ভয় থেকে সন্দেহ, সন্দেহ থেকে ঘৃণা, ঘৃণা থেকে আতঙ্ক, আতঙ্ক থেকে মৃত্যু, আর মৃত্যু থেকে আবার ভয়। যে ভয় এখন থরহরি কম্পমান। বিশ্বের 1 নম্বর দেশ আমেরিকা, তারা লকডাউন ঘোষণা করেছে, তারা ক্লাব পার্টি ঘোষণা বন্ধ করেছে গত পরশু। তারা আমল দেয়নি, আমরা আমল দিয়েছি। আমরা লকডাউন ঘোষণা করেছি অনেক আগে, আমরা লকডাউনে গেছি,
কিন্তু আমরা লকডাউন মানতে চাইছি না। এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, বুঝুন 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 কেন আপনি লকডাউন করবেন। চলে যাচ্ছি দ্বিতীয় প্রসঙ্গে। কি ছিল? রক্ষক কেমন করে ভক্ষক হতে পারে। রক্ষক কেমন করে ভক্ষক হতে পারে শুনবেন। রক্ষক কেমন করে ভক্ষক হতে পারে। আমরা কার কথা শুনি? আমরা শুনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। আমরা কার দিকে তাকিয়ে আছি? আমরা তাকিয়ে আছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে। তার নাম কি? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই WHO কি বলছে? WHO এই মুহূর্তে কি জানাচ্ছে আমাদের? জানাচ্ছে এটা একটা বিশ্বজোড়া প্যান্ডেমিক এবং সেটা চলছে। যদিও চীন কিন্তু আজকে ঘোষণা করে দিয়েছে, সে প্রসঙ্গে পরে আসবো, কারণ সেটা পরের বিষয়। আপাতত বলবো WHO-র ভূমিকা। না, WHO-র ভূমিকার থেকেও বেশি করে বলতে হবে আমাকে WHO-র যিনি প্রধান তার ভূমিকা। ইথিওপিয়ার একজন ম্যালেরিয়া গবেষক, তার নাম হচ্ছে টেদ্রস আধানম ঘাব্রেইসিউস। নামটা শুনুন, টেদ্রস আধানম ঘাব্রেইসিউস। তিনি কোন পার্টির তরফ থেকে নির্বাচিত হয়ে ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন জানেন? টাইগারি পিপলস লিবারেশন। টাইগারি পিপলস লিবারেশন। নামটা শুনে কি একটু খটকা লাগছে? আমি বুঝিয়ে দিচ্ছি। পিপলস লিবারেশন কমিউনিস্ট পার্টি। সেই পার্টির তরফ থেকে তিনি নির্বাচিত হয়ে ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। হয়ে এক বছরের মধ্যে কলেরার দুটি মস্ত বড় মহামারীকে, মহামারী বলা যায় না, স্থানীয়ভাবে দেশের ভেতরে যে যে অসুখটা ছড়িয়েছিল সেটাকে তিনি চাপা দিয়েছিলেন, সার্থকভাবে চাপা দিয়েছিলেন। আর কবে তিনি এলেন? তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর হলেন কবে? তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর হলেন 2017 সালে। এর আগে সার্স ভাইরাস এসেছিল কবে? এই শতাব্দীর গোড়ার দিকে যখন সার্স ভাইরাস এসেছিল তখনও চীনের এতটা ক্ষমতা ছিল না। রেয়ার আর্থ মেটেরিয়ালের দখল, যে কথা আমি আগে আপনাদের বলেছি, চীনের হাতে ছিল না। তখনও পর্যন্ত আমেরিকার এত বিশাল বন্ড চীনের হাতে ছিল না। সব থেকে বড় কথা, তখনও 5G প্রযুক্তি আসেনি। সব থেকে বড় কথা, তখনও কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কার হয়নি। সব থেকে বড় কথা, তখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চীন এত দূর গবেষণায় এগিয়ে যেতে পারেনি যেখানে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো প্রান্তে চীন ইচ্ছে করলে তার নিজের খবরদারি চালাতে পারে। শুধু খবরদারি চালাতে পারে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে। আপনি আমি এই যে কথা বলছি, এই যে আপনি শুনছেন আমার লাইফটা, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা ভূমিকা রাখছে। রেয়ার আর্থ মেটেরিয়াল এখানে একটা ভূমিকা রাখছে। আপনার মোবাইলটা বা আপনার ল্যাপটপটা, আমার মোবাইলটা, আমার ল্যাপটপটা, আমার অন্যান্য সমস্ত গ্যাজেট, সব কিছুতে আছে আরইএম এর দখল চীনের হাতে আছে। আমি এর আগে গুছিয়ে আপনাদের বলেছিলাম, বোধহয় 2-3 দিন আগে, কবে বলেছি আমি মনে নেই। এখন বলতে পারছি আপনাদেরকে এই তথ্যটা। এই যে লোকটি, কি নাম বললাম তার নাম বললাম হচ্ছে ইথিওপিয়ার যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার নামটা হচ্ছে টেদ্রস আধানম ঘাব্রেইসিউস। এই লোকটি কিন্তু ডাক্তার নন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি কিন্তু ডাক্তার নন, তিনি ম্যালেরিয়া বিশেষজ্ঞ। ইথিওপিয়া কেমন একটা দেশ? গরিব একটা দেশ, আফ্রিকার একটা দেশ। তিনি কোন পার্টির সদস্য? তিনি হচ্ছেন কমিউনিস্ট পার্টির সদস্য। যখন সার্স ভাইরাস চেপে ধরেছিল বিশ্বকে, তখন চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এই WHO-র কাছে, জাতিসংঘের কাছে, যে জাতিসংঘে বিশ্বের 193টা দেশ যেখানে সদস্য। সেই জাতিসংঘকে যখন তারা অভিযোগ করেছিল, সেই দেশটির নাম ছিল নরওয়ে। তারা বলেছিল পরিষ্কার যে কেন চীনকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হবে না। তখন চীনকে গুটিয়ে নিতে হয়েছিল নিজেকে। আবার বলছে চীনের হাতে তখন এতটা ক্ষমতা ছিল না বলে চীন নিজেকে গুটিয়ে নিয়েছিল। মজা হলো 14 জানুয়ারি 2020 টেদ্রাসের টুইটে বলা হলো, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের টুইটে বলা হলো, মানুষ থেকে মানুষে কোভিড ছড়াতে পারে না। আবার মন দিয়ে শুনুন, মানুষ থেকে মানুষে কোভিড ছড়াতে পারে না। 14 জানুয়ারি 2020 টেদ্রাস বললেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বললেন ছড়াতে পারে না। ওদিকে তখন উহানে কি হচ্ছে? হাজার হাজার লোক মরছে। 23 তারিখে উহান লকডাউন হলো। লকডাউন মানে কি?
আপনার আমার এই লকডাউনের ঠাট্টা? না, চীনের ক্ষেত্রে লকডাউন মানে আপনার আমার লকডাউনের ঠাট্টা নয়। রাস্তায় কাউকে দেখতে পাওয়া মাত্র তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হবে, তাকে গুলি করে মেরে দেওয়া হবে কিনা, গোটা বিশ্বের তো দূরের কথা, পাড়ার লোকটাও জানতে পারবে না। কারোর ক্ষমতা নেই জানতে পারার। কারণ চীন হচ্ছে এমন একটা দেশ, যে দেশটা কমিউনিস্ট, যে দেশটা নাকি সমাজতন্ত্রে চলে, যেখানে সেই সমাজতন্ত্র যেখানে যেখানে গণতন্ত্রের কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। চলুন ফিরে আসি 14 জানুয়ারি এই ঘটনার টুইটের পরে 23শে জানুয়ারি কি হলো? ইউরোপ আর আমেরিকার চাপে পড়ে ওই তেদ্রাসকে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টরকে আবার পাঠানো হলো চীনে। তিনি চলে গেলেন উহান, ফিরে এলেন। ফিরে এসে তিনি বললেন যে কি আশ্চর্য ব্যাপার, চীন কি অসম্ভবভাবে ওরা সামলে ফেলেছে সব কিছু, কোথাও কোনো টেনশন নেই, কোথাও কোনো চিন্তার ব্যাপার নেই। ততক্ষণে উহানে কি হচ্ছে? মহাকাশচারীর মতো পোশাক পরা একদল লোক মানুষের ঘরে ঘরে গিয়ে মাথায় একটা মেশিন ঠেকাচ্ছে। ওই যে আপনারা দেখছেন না টেলিভিশনের পর্দায়, যে একটা মেশিন ঠেকানো হচ্ছে মাথায়, যেটাকে থার্মাল কিট বলা হয়, যেটা গায়ে জ্বর থাকলে মানুষের যেটা দিয়ে ধরা যায়। যার গায়ে একটুখানি তাপমাত্রা বেশি পাওয়া যাচ্ছে তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তার বাড়ির লোককে বলা হচ্ছে এ কোথায় থাকবে, কি হবে, কি বৃত্তান্ত তোমরা কেউ জানতে পারবে না, যদি মারা যায় তাহলে এই খবরটুকু পাবে। আর উহানের বাকি সুস্থ মানুষদের বলা হলো তোমরা তোমাদের যার যার গ্রামে চলে যাও, যাদের গ্রামে বাড়ি নেই তারা এমন জায়গায় চলে যাও যেখানে গিয়ে তোমরা থাকতে পারবে। তার জন্য ব্যবস্থা করে দিয়েছে সরকার। অর্থাৎ পরিকল্পনা শুরু হয়ে গেছে তখন। এই পরিস্থিতিতে জানুয়ারি মাসের 28 তারিখে তেদ্রাস আবার গেলেন চীনে। ইউরোপ আমেরিকার চাপে, যে কথাটা একটু আগে বললাম, ফিরে এসে বললেন চীনের কাজটা অসামান্য, ওরা ভাইরাস দমন করেছে। তিনি প্রশংসা করলেন চীনের। গোটা পৃথিবী তখনও জানল না যে আসলে চীনে কি ঘটছে, আসলে কত পরিমাণ মানুষ মারা যাচ্ছে, আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে, জানলো না কেউ। ডব্লিউএইচওর কিন্তু ক্ষমতা আছে, জানেন তো। কোনো দেশ যদি কোনো রোগ লুকোয়, তাকে কাঠগড়ায় তোলার ক্ষমতা আছে। কিছুদিন আগেই তাদের সংবিধান সংশোধন করে এই নতুন ক্ষমতা ডব্লিউএইচওর হাতে এসেছে, এই কিছুদিন আগেটা গত বছরে। তার মানে কি, যদি চাইতেন, তেদ্রাস যদি চাইতেন, তাহলে তিনি কিন্তু সেই মুহূর্তে চীনকে জবাবদিহি করতে বলতে পারতেন, এবং এই আজকের যে গ্লোবাল প্যান্ডেমিক সেটাকে হয়তো সেইখানেই আটকে দেওয়া যেত। কিন্তু তিনি চাইলেন না। স্বাস্থ্যমন্ত্রী আর বেজিংয়ের মেয়রকে পদত্যাগ করিয়ে দিয়ে সার্স ভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে চীনের ব্যর্থতাকে চাপা দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল এই শতাব্দের গোড়ার দশকে। এই সময়ে কি হলো? কোথাও কোনো রকম চাপ এলো না। কেন এলো না? কারণ এই যে সার্স ভাইরাসের পরবর্তী সময়ে আজকের যে দুনিয়া, এই দুনিয়াতে পূর্ব ইউরোপ এবং আফ্রিকার গরিব দেশগুলোর ওপরে চীনের ভয়ঙ্কর প্রভাব, আর সেই প্রভাবে যে ভোটাভুটি ফলে তারা এই লোকটিকে, তেদ্রাসকে বসিয়েছে ডব্লিউএইচওর প্রধানের আসনে। অর্থাৎ ডব্লিউএইচওর প্রধান কার কথা শুনে চলছেন বা কার অঙ্গুলি হেলনে চলছেন, এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। আমার ব্যাখ্যা করার দরকার নেই। এখানে এই ব্যাপারটাতে আমার তথ্য শেষ। শুধু আমি এইটুকু বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে আমাদের রক্ষক বলে আমরা বিশ্বাস করি, সে কি নিজেই ভক্ষক হয়ে উঠল? এই ব্যক্তিটি কি একাই সিদ্ধান্ত নিলেন যে গোটা পৃথিবীকে ঠেলে দেওয়া হবে প্যান্ডেমিকের মুখে? এই ব্যক্তিটি কি কোনোভাবে ইনফ্লুয়েন্সড হলেন, ভয় দেখানো হলো? হিন্দি সিনেমায় আমরা দেখি কারো সেই ভয়টা দেখানো যেতে পারে। এখানে কি সেরকম কোনো ঘটনা ঘটলো? আমরা জানি না। আমরা জানতে পারবো কিনা আমি তাও জানি না। তৃতীয় পয়েন্টে যাব। স্বাস্থ্য পরিষেবা এই গ্রহের বিপন্ন হয়ে গেছে। আপনারা একটু আগে শুনেছেন, আপনারা জানেন যে বিশ্বের অন্যতম প্রধান দেশগুলো, যে দেশগুলো ভয়ঙ্করভাবে করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত, তারা এখন চীনের পাঠানো যাবতীয় সহায়তা ফেরত দিয়ে দিচ্ছে। প্রত্যেকটি জিনিসের গুণগত মান খুব খারাপ। তারা কি আশঙ্কা করছে? আমার এটা মনে হচ্ছে যে তারা হয়তো আশঙ্কা করছে, যেরকম গত শতাব্দের ঠিক এই সময়, অর্থাৎ 1920 সালে যখন স্প্যানিশ ফ্লু এসেছিল, প্রাথমিকভাবে স্প্যানিশ ফ্লু আসার পরে প্রথম দিকের যে সংক্রমণটা ঘটেছিল, সেই সংক্রমণটাকে ঠেকানো গিয়েছিল খানিকটা, কারণ তার আগে পেনিসিলিন আবিষ্কার হয়ে গেছে।
ঠেকানোর পরেও কিন্তু দ্বিতীয় স্টেজে ফিরে এসেছিল 2-2.5 মাসের মধ্যে, এবং তৃতীয় স্টেজে ফিরে এসেছিল আরও 2-2.5 মাসের মধ্যে। তখন যোগাযোগের পৃথিবী ছিল না বলে ইউরোপের মধ্যেই সেটা মোটামুটিভাবে চলছিল, এবং তাতে সেই সময়কার হিসেবে বেশ কয়েক কোটি মানুষের মৃত্যু হয়েছিল। সঠিক সংখ্যা আমি বলতে পারবো না। যদি আপনাদের কাছে কোনো রকম তথ্য থাকে এই লাইভের নিচে দেবেন যে হ্যাঁ স্প্যানিশ ফ্লু ঠিক কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আমার সেটা আলোচ্য নয়। আমার আলোচ্য হচ্ছে স্প্যানিশ ফ্লু যদি 3টে স্টেজে ফিরে আসতে পারে, তাহলে আজকের এই করোনা ভাইরাসের প্রথম স্টেজ আমরা যেটা দেখছি, যদি দ্বিতীয় স্টেজ হলে কি হবে, তৃতীয় স্টেজ হলে কি হবে, আমরা কি থাকবো? আমরা কি থাকবো? আমেরিকা মুছে যেতে চলেছে, ইউরোপ মুছে যেতে চলেছে, এরকম একটা আশঙ্কা খোদ হোয়াইট হাউস বলছে যে 1 থেকে 2 লক্ষ মানুষের মৃত্যু হবে। 25 লক্ষ মানুষ ইতিমধ্যে চাকরি হারিয়েছেন বা চাকরি হারাতে চলেছেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, এরকম একটা ভালনারেবিলিটির মধ্যে রয়েছে। ইউরোপের অনেক সংস্থা তাদের কর্মীদের বলে দিচ্ছে যে তোমাদের হয়তো একটা ইকোনমিক রিগ্রেশনের মধ্যে আমরা পড়ছি, তোমাদের হয়তো স্যালারি কাট ডাউন হতে পারে, বা তোমাদের উপার্জন কমতে পারে, বা উপার্জন নাও থাকতে পারে। মাত্র 6 দিনেই এই ছবি। রাজীব প্রসাদ এখানে আছে। রাজীব আজকে ফেসবুকে একটা পোস্ট করেছে, একটি জার্মান সংস্থার সঙ্গে সে একটা ব্যবসা সংক্রান্ত কাজ করে। রাজীব স্পষ্ট জানিয়েছে, তার কাছে আজকে ইমেল এসছে, লিখেছে কদিন ধরে বেশ মজায় ছিলাম, আনন্দ করে পোস্ট দিচ্ছিলাম, কিন্তু আজকে একটা ইমেল পেলাম দাদা, ইমেলটাতে স্পষ্ট লেখা আছে, ডিউ টু দ্য ফিনান্সিয়াল কনস্ট্রেইন্ট ইয়োর ইনকাম মে গো ডাউন। এখন বলছে মে গো ডাউন, এরপরে বলতেই পারে ইনকাম থাকবে না। প্রস্তুত হন। আসুন স্বাস্থ্য পরিষেবার কথা বলি। অনেকে অভিযোগ জানাচ্ছেন, জানেন তো, টিভির পর্দা খুলবেন, বাংলা চ্যানেল দেখবেন, দেখতে পাবেন অনেক স্বাস্থ্য পরিষেবার কর্মীরা তারা বিভিন্ন জায়গাতে জেলায় জেলায় বলছেন আমাদের মাস্ক নেই, আমাদের এই নেই, আমাদের তাই নেই। মুখ্যমন্ত্রী আজকে নবান্নে একটা বৈঠক করেছেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হলো বিমার পরিমাণ, মাইনে বাড়িয়ে দিতে বলছেন। আমি নিজে শুনলাম লাইভে, তিনি বললেন যে মাইনে বাড়িয়ে দাও, কিন্তু তারা যারা কাজে আসতে চাইছে না, যারা ভয় পাচ্ছে, তাদের মাইনে বাড়িয়ে তাদের কাজে ফিরিয়ে নিয়ে এসো। অর্থাৎ তিনি জান প্রাণ বেটে দিয়ে চেষ্টা করছেন, কিন্তু করলে কি হবে? কারণটা হচ্ছে আমরা তো শুনছি না কোনো কথা, আমরা তো ঘর থেকে বেরিয়ে পড়ছি, আমরা তো দেখছি না যে গোটা বিশ্বে চীনের পাঠানো স্বাস্থ্য পরিষেবার কিট আজকের এই চরম সংকটের মুহূর্তে তারা যে কিট পাঠাচ্ছে সেই কিটগুলো গ্রহণযোগ্য অবস্থায় নয়। সেই কিটগুলোর যোগ্যতাগত মান, সেই কিটগুলোর স্বাস্থ্যগত মান এমন যে সেগুলো ফিরে যাচ্ছে আবার চীনে। এবং চীনের সঙ্গে কন্ট্রাক্ট কী রকম জানেন তো? পরিষ্কার কন্ট্রাক্ট আছে যে যদি ফিরিয়ে দাও আমি দ্বিতীয়বার তোমাকে দেবো না, আর দ্বিতীয়বার দিতে গেলে যে সময়টা লাগবে তার মধ্যে কত মানুষের মৃত্যু হবে, তার মধ্যে কত মানুষ আক্রান্ত হবেন, পরীক্ষা করার কিটটাই তো আমার কাছে নেই। মাস্ক, গ্লাভস ইত্যাদি ইত্যাদি কিছুই তো আমার কাছে নেই। কি করবেন মুখ্যমন্ত্রী? তিনি তো চেষ্টা করছেন, কিন্তু তিনি কিভাবে বাঁচাবেন তিনি যদি আমরা না সতর্ক হই? তিনি কিভাবে বাঁচাবেন? কিভাবে প্রধানমন্ত্রী বাঁচাবেন? তিনি বহু টাকার প্রধানমন্ত্রী আমাদের একটা স্বাস্থ্য প্যাকেজ ঘোষণা করেছেন, বহু টাকার, বহু চেষ্টা তিনি করছেন। সমস্যাটা যে কোথায় অন্তত সেইটুকু বুঝুন। সমালোচনা করার আগে সেইটুকু বুঝুন, গোটা বিশ্বজুড়ে যে পরিস্থিতি সেদিকে একটু তাকান, একটু থেকে শিখুন, একটু বুঝুন যে আপনার ঘরে থাকাটা কতটা প্রয়োজন, একটু বুঝুন আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা কতটা প্রয়োজন, একটু বুঝুন আপনার জমায়েত না করা কতটা প্রয়োজন, একটু বুঝুন যে আপনার বাইরে যাওয়াটা কতটা ঝুঁকির আপনার জন্য। আরও কিছু তথ্য দেব। কংগ্রেসের একজন নেতা আছেন, তিনি কিছুদিন আগে পর্যন্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পোস্টে চাকরি করতেন। যখন তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পোস্টে চাকরি করতেন সেই সময় ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ারে তার একটা বই প্রকাশের অনুষ্ঠানে তাকে আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। ভদ্রলোকের ছোটবেলাটা কলকাতায় কেটেছে খানিকটা, তিনি বাংলা বলতে পারেন। এতক্ষণে আপনারা বুঝেছেন আমি কার কথা বলছি। আমি বলছি শশী থারুরের কথা। আজকে শশী থারুরকে দেখলাম চায়ের কাপ হাতে, একটা দুর্দান্ত সুন্দর পাঞ্জাবি পরে, চমৎকার হাসতে হাসতে তিনি বলছেন প্রধানমন্ত্রীর এই ঘোষণাটা ঠিক কীভাবে করা উচিত ছিল, এটা কি করলে আরও ভালো হতো, এটা কিভাবে হওয়া উচিত। মিস্টার শশী থারুর,
If you are listening to me, I'm asking you one simple question. Don't you know what is the setup of the United Nations? You have worked there as Under Secretary General. That is a huge post. Don't you know how do they function? Don't you know how they are suppressed and how they are controlled by the international communities? Few countries like USA, like Russia, like China, at this moment, do you know, don't you know who are controlling the World Health Organization? Don't you know what is the scenario? Don't you know what is going on in USA? Don't you know what is going on in the whole world? Don't you know what is the situation? How do you dare to ask our Prime Minister to change his policy? You have no right to do that. Don't do politics. Be careful, be aware, and be human. Enough is enough. No criticism is accepted from any corner. We are in a human danger situation. এখনো আপনারা রাজনীতি করবেন, এখনো আপনারা চীনের পক্ষে কথা বলবেন, এখনো আপনারা কমিউনিজম বলবেন। আসুন কমিউনিজমের কিছু তথ্য আপনাদের দিই। কি তথ্য দেবো জানেন? শশী থারুরের প্রসঙ্গটা তো বললাম। এই টেদ্রস লোকটা কে? আবার বলে দিচ্ছি, ইথিওপিয়ান কমিউনিস্ট। এবারে আসুন কমিউনিজমের কিছু তথ্য দিই আপনাদের। মাওয়ের জীবদ্দশাতেই তাকে আইসোলেট করেছিল। তা যদি করা না হতো তাহলে তেন শিয়াও পিং এবং তার দলবল ক্ষমতায় আসতে পারতো না। ইতিহাস ঘেটে নেবেন, মিলিয়ে নেবেন। 70-এর দশক থেকেই তেন শিয়াও পিং এর চিন্তা শোধনবাদের চিন্তা। এই শোধনবাদের লাইনেই সেটাকে পুষ্ট করা হয়েছে এবং সেই শোধনবাদের লাইন পুষ্ট করেই চীন চেয়েছিল আন্তর্জাতিক বাজার অর্থনীতি দখল করতে। অর্থাৎ আমি বামপন্থী, আমি পুঁজিবাদের বিপক্ষে, কিন্তু আসলে আমি পুঁজিবাদী বামপন্থী। আসলে আমি সমাজতান্ত্রিক নই, আসলে আমি গণহত্যা করতে চাই এবং আজকে আমি গণহত্যা করতে চলেছি। আজকে আমি যে পরিস্থিতি, যে সিচুয়েশন তৈরি করেছি গোটা পৃথিবীর সামনে, সেটা গণহত্যার চেয়ে অন্য কোনো অংশে অন্য রকম নয়। আমি তথ্য চেপেছিলাম, আমি বিভিন্নভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ইনফ্লুয়েন্স করেছিলাম এবং তারই কুফল আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে, যে ছবিটা আজকে দেখা যাচ্ছে। আসি কমিউনিজমের আরেকটু কথাতে বলে দিই আপনাদের। দু একটা তথ্য একটু মনে রাখুন। কমিউনিস্টদের পক্ষে কথা বলার আগে দু একটা তথ্য একটু দয়া করে মনে রাখুন, মনে রেখে ভাবুন যে আজকে বিশ্বের সামনে ঝুঁকিটা কিভাবে তৈরি করা হয়েছে। চীনের যে ভিয়েতনামকে আক্রমণ করাটা মনে আছে? ভুলে গেছেন তাই না? টিয়েনানমেন স্কোয়ার মনে আছে? ভুলে গেছেন তাই না? কি হয়েছিল টিয়েনানমেন স্কোয়ারে? কতজনকে মেরেছিল, কতজন ছাত্রকে হত্যা করা হয়েছিল, তার তথ্য এখনো জানেন? ইন্টারনেটে ঢুকে দেখতে পাবেন, আপনাকে জানাবে ঠিক কত মানুষ মরেছিল সেই টিয়েনানমেন স্কোয়ারে। এখনো জানতে পারবেন না। আজকের এই আধুনিক দুনিয়াতে তথ্য প্রযুক্তির চূড়ায় বসে আপনি যখন গর্ব করছেন আমি এই, আমি ওই, আমি তাই, আপনি আজও জানতে পারছেন না। আমাকে মার্জনা করবেন। স্ট্যালিন কি করেছিলেন? গত শতাব্দে তিনি হত্যা করেছিলেন 20 লক্ষ বিরোধী মনের মানুষকে, আর তার শাসনকালে 2 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। সাইবেরিয়াতে নির্বাসন ছিল অতি স্বাভাবিক একটা ব্যাপার। কমিউনিজম। মাও সেতুং কি করেছিলেন? চীনের কৃষি সমাজকে, যে কৃষিভিত্তিক সমাজ, যা আমাদের দেশেরও কৃষিভিত্তিক সমাজ, যে কোনো প্রাচীন সভ্যতায় কৃষিভিত্তিক হয়, কৃষিভিত্তিক সমাজকে শিল্প বিপ্লবে পরিণত করতে গিয়ে কত মানুষকে মেরেছিলেন? মাত্র 50,000। তবে সেটা চীনের ভেতরে মেরেছিলেন। কেন? স্ট্যালিনও তো রাশিয়ার ভেতরে মেরেছিলেন। তাতে কি কিছু এসে যায় নাকি? কিচ্ছু এসে যায় না। কমিউনিজম হচ্ছে মহান সর্বহারার একনায়কতন্ত্র, সমাজতন্ত্র। আর এরপরে কোনো কমিউনিজমের গল্প কেউ, কোনো কমিউনিস্টপন্থী মানুষ আমাকে শোনাতে আসবেন না। যদি এখানে কোনো পোস্ট, কোনো কমেন্ট আমি এরকম দেখি, গতকাল 2-1 চেষ্টা করেছিলেন, আপনাদের অনুরোধ করব, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা যদি সেরকম কোনো মন্তব্য আমার এই লাইভের নিচে দেখেন, আমি নিজে ডিলিট করেছি তাই সবসময় আমার চোখে পড়ছে না মন্তব্যগুলো, আপনারা সেই ব্যক্তিকে, সেই কমিউনিস্টকে, সেই বামপন্থীকে
মনুষ্যতর ইতরের মতো আক্রমণ করতে পারেন, শুধু আমার টাইম লাইনে কোনো নোংরা ভাষা, অপভাষা, রুচিহীন ভাষা, রুচিহীন শব্দ ব্যবহার করবেন না, আমার হাত জোর করে অনুরোধ। কারণ এই লাইভটা এখন ক্রমশ মানুষের কাছে ছড়িয়ে 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 এত দূর পর্যন্ত গেছে যে বহু মানুষ তাকিয়ে থাকেন, অপেক্ষা করে থাকেন, জানতে চান, তাদেরকে আমি জানাতে চাই। সুতরাং এখানে কোনো রকম নোংরামো বরদাস্ত করা হবে না। কিন্তু কমিউনিজমের আসল ছবিটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, স্পষ্ট করে বলেছি। যদি আমার দেওয়া তথ্যে আপনাদের কোনো সন্দেহ থাকে, ইন্টারনেটে যান, বইপত্র ঘাঁটুন, মিলিয়ে নিন স্ট্যালিন কী করেছিলেন, মাও কী করেছিলেন, মিলিয়ে দিন যে ওই যে লোকটি কী নাম তেন শিয়াওপিং এবং তার দলবল, তারা কী করেছিল, টিয়ানানমেন স্কোয়ারে কী হয়েছিল, সবাই আমরা জানি। তারপরেও বিপ্লব দীর্ঘজীবী হোক। যে বিপ্লব দীর্ঘজীবী হোক বলে আপনি আজকে পথে বেরিয়ে পড়তে চাইছেন, যে বিপ্লব দীর্ঘজীবী হোক বলে মনে করে আপনি লকডাউন উপেক্ষা করতে চাইছেন, যে বিপ্লব দীর্ঘজীবী হোক বলে মনে করে আপনি আজকে লকডাউনকে ভাঙতে চাইছেন, যে বিপ্লব দীর্ঘজীবী হোক বলে মনে করে আপনি আজকে ভারতকে ধ্বংস করতে চাইছেন, যে বিপ্লব দীর্ঘজীবী হোক বলে মনে করে আজকে আপনি পৃথিবী ধ্বংসের খেলায় মেতে উঠেছেন, যে বিপ্লব দীর্ঘজীবী হোক বলে মনে করে আপনি আজকে চীন, উত্তর কোরিয়া আর হ্যাঁ রাশিয়ার কিছু মানুষ তারা বেঁচে থাকে। রাশিয়ার কথাতে আসি। ওহো, একটা তথ্য তো ভুলেই গেলাম। কম্বোডিয়াতে পটপল কি করেছিল মশাই? কত লক্ষ্যে মেরেছিল পটপল কমিউনিজমের নামে? পটপল একবার টাইপ করুন, গুগল করুন, দেখে নিন কি আছে। কম্বোডিয়াতে কি ঘটেছিল? 20 লক্ষ মানুষ। কিভাবে কৃতদাস করা হয়েছিল তাদের শ্রম কিভাবে জোর করে কেড়ে নেওয়া হতো, তাদের কি খেতে দেওয়া হতো, তাদের কত অত্যাচার করা হতো, একবার দেখে নেবেন দয়া করে কম্বোডিয়ার ঘটনা। পুরো ডিটেলে আমি আর যাব না। কমিউনিজমের গল্প তো শুনলেন, এবারে কি শুনবেন? শেষ কথাটা কি? স্বাস্থ্য পরিষেবা, সে প্রসঙ্গটা তো হয়ে গেল। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো জায়গাতে আমার দেশ অনেক আগে হয়তো পৌঁছেছে, হয়তো পৌঁছয়নি, হয়তো চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত আমার দেশে সরকারিভাবে স্টেজ 3-তে পা দেয়নি করোনা। এবারে আসি শেষ প্রসঙ্গে। কি আমার শেষ প্রসঙ্গ আজকের? শেষ প্রসঙ্গ হচ্ছে যে আপনি কিভাবে রক্ষা পাবেন। কিন্তু তার আগে আরেকটা প্রসঙ্গ আছে, সেটা ভুলে গেলে চলবে না। চীন কি বলেছে সেটা বলতেই হবে আপনাদের। চীন আজকে কি ঘোষণা করেছে জানেন? আমার সাংবাদিক বন্ধু বিশ্বদেব চট্টোপাধ্যায় উত্তরবঙ্গে থাকেন, তিনি সেখান থেকে একটা চমৎকার রিপোর্ট কিছুক্ষণ আগে করলেন। তার রিপোর্টিংগুলো আমি প্রত্যেকটা রিপোর্টিং লক্ষ্য রাখি এবং তিনিও খেয়াল করেন। আমাদের একটা পারস্পরিক বোঝাপড়া আছে, কাক কাকের মাংস খায় না, এটা যেমন সত্যি, এক সাংবাদিক আর এক সাংবাদিকের সঙ্গে সখ্যতা রাখে, এটাও খুব সত্যি। কিন্তু সবসময় সাংবাদিকতার মধ্যে যে নোংরামোগুলো ঢুকেছে সেগুলোকে এখন স্ট্রাইক আউট করে করে বের করে দিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে মিলিত হচ্ছি বলেই আজ আপনাদের সামনে আবার আসতে পেরেছি। আমি জানি না আগামীকাল, পরশু, তরশু, তার পরের দিনের মধ্যে কোনো একদিন ইন্টারনেট শাটডাউন হয়ে যাবে কিনা। কারণ চাবিকাঠি কার হাতে? বেজিংয়ের হাতে। চাবিকাঠি কার হাতে? সমস্ত রকম যাবতীয় যে সমস্ত উপগ্রহগুলো আকাশে ঘুরছে তাদের নিয়ন্ত্রণ কার হাতে? বেজিংয়ের হাতে। আপনার ইন্টারনেটটা চলছে যেটা, সেটাও কিন্তু ওই উপগ্রহগুলোর থেকে পাওয়া সিগন্যালেই চলছে। আপনার মোবাইলটাও কিন্তু সেভাবেই চলছে। মাথায় রাখুন, ইচ্ছে করলে আজকেই দুনিয়া অচল করে দেওয়ার ক্ষমতা তারা রাখে। কারণ এনক্রিপশন কোড ভেঙে দেওয়ার সমস্ত যোগ্যতা চীনের হাতে আছে। 5G প্রযুক্তি তাদের হাতে আছে, কোয়ান্টাম তাদের হাতে আছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যদি গণহত্যা করতে চায় তারা, তাহলে গণহত্যা তারা করতে পারবে। এবং গণহত্যা করার পথ সবসময় গুলি বন্দুক দিয়ে হয় না। আজকের যুদ্ধ গুলি বন্দুক দিয়ে হয় না, আজকের যুদ্ধ মিসাইল দিয়ে হয় না, আজকের যুদ্ধ ভাইরাস দিয়ে হয়। 2020 সালে যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সেটা ভাইরাস দিয়ে যুদ্ধ, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। এখন আমি বলছি না, আপনি বলছেন না, গোটা পৃথিবী আজকে বলছে যে কথাটা বলা উচিত ছিল আজ থেকে 2 মাস আগে। আজকে সে কথাটা তারা বলছে। যুদ্ধ জয় হয়ে গেছে। জিনপিং প্রশাসন কি বলছেন? বিশ্বদেব বাবুর রিপোর্টটা কি বলছে? জিনপিং প্রশাসন বলছে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং তিনি আজকে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? সে দেশে সংক্রমণ বন্ধ, বিস্ময়কর মুক্তি, ভাইরাসের আঁতুর ঘর চীনের উহান প্রদেশে আর কোনো করোনা ভাইরাস নেই। এটা যখন
যখন এ কথাটা বলছে চীন এবং দাবি করছে যে মহামারী আর ছড়াবে না, এখন ভরকেন্দ্রটা ইউএসএতে, এখন যা হবার ওদিকেই হবে, এদিকে আর কিছু হবে না, যখন এই দাবিটা তারা করছেন, তখন উহানের সঙ্গে, উহান যে সীমান্ত, সেই সীমান্তর সঙ্গে পাশের যে প্রদেশ, সেই প্রদেশের পুলিশেরা মারামারি করছে, একে অপরের সঙ্গে বিভৎস মারামারি করছে, গাড়ি উল্টে যাচ্ছে, ভয়ানক রকমের সমস্যা চলছে। একটা ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে, সাংবাদিকদের কাছে পৌঁছেছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, সেখান থেকে আমি সেই তথ্যটা হাতে পেয়েছি এবং হাতে পেয়ে দেখতে পেয়েছি সে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চীনেরই পুলিশের সঙ্গে এক প্রদেশের পুলিশ আরেক প্রদেশের পুলিশের সঙ্গে লড়াই করছে। তারা চায় না উহানের সীমান্ত খুলে দেওয়া হোক, উহানের সিলটা খুলে দেওয়া হোক, তাহলে কি হবে? পাশের প্রদেশে করোনা চলে যাবে। কারণ এতক্ষণে আর কিছু হোক না হোক, গোটা পৃথিবীর ছবিটা কিন্তু তারা জানতে পেরে গেছে। তাহলে মহামারী কেন, সেই প্রসঙ্গ তো হলো। এবারে একটু আসুন একদম আজকের শেষ প্রসঙ্গটাতে। সেটা হচ্ছে মানবিক প্রসঙ্গ। ইটালি থেকে একটা ভিডিও এসেছে আমার কাছে। ইটালি থেকে যে ভিডিওটা এসেছে তাতে দেখতে পাচ্ছি একটি ছেলে হাউ হাউ করে কাঁদছে। ইটালিয়ান ভাষায় সে বলছে যে আমার বোনের মৃতদেহ এই পেছনের খাটটাতে পড়ে রয়েছে, আমার বোনের করোনা হয়েছিল, আমি ওকে মাউথ টু মাউথ রেসপিরেশন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর চেষ্টা করেছিলাম, আমি বহুবার স্বাস্থ্য পরিষেবাতে ফোন করেছিলাম, কেউ আসেনি, আমি কোনো সাহায্য পাইনি। কেন পাননি? কারণ তখন তো ইটালি স্টেজ 5-এ পৌঁছে গেছে, তখন তো সাহায্য করার কোনো উপায় নেই, স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ভেঙে পড়েছে, কোনো পথ নেই। মেয়েটিকে বাঁচানো যায়নি। মেয়েটির কফিন নিয়ে গেছে পুলিশ বা যাই হোক স্বাস্থ্যকর্মীরা, এবং তার পাশাপাশি পরিবারটিকে পুরো কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। তারা সকলে মরে গেছে কিনা আমরা জানি না, ভিডিওটা কদিন আগের তাও জানি না, কিন্তু ভিডিওটা পেয়েছি, তাতে এই ছবিটা দেখতে পেয়েছি। আর একটা মানবিক ছবি দেখবেন, শুনুন। রাশিয়ার অভ্যন্তরে করোনা নাকি ভয়ঙ্করভাবে ছড়িয়েছে। রাশিয়ার প্রশাসন কি বলেছে? পরিষ্কার বলে দিয়েছে, আপনারা পুরনো জামা কাপড় কেটে, মেয়েদের বলা হয়েছে অন্তর্বাস কেটে মাস্ক বানিয়ে নিতে। আমার এক বন্ধু আছে, তার গার্লফ্রেন্ড, আমি আগেও একবার তার কথা বলেছিলাম, আনাস্তাসিয়া মেয়েটির নাম, সে থাকে পূর্ব রাশিয়ার একটি শহরে। সেও কিছুক্ষণ আগে আমাকে সেখান থেকে একটা ভিডিও পাঠিয়েছে। -10 তাপমাত্রা, ঠিকঠাক মতো এই সময় যেটা দরকার হয় হিটিং, সেই হিটিংয়ের ঠিকঠাক মতো ইলেকট্রিসিটি সারাদিনে পাওয়া যায় না। -10। কলকাতা শহরে যদি 8 ডিগ্রি 9 ডিগ্রি বা 10 ডিগ্রি টেম্পারেচার প্লাস, তাহলেই আপনারা মোটামুটি পাগল হয়ে যান ঠান্ডায়। তা -10-এ তারা এই অবস্থাতে রয়েছে, করোনার সংক্রমণ ছড়াচ্ছে, আমাদের হাতে কিচ্ছু নেই। রাশিয়ার প্রশাসন শুনলেন, চীনের প্রশাসনের কথা শুনলেন, আমেরিকার কথা শুনলেন, ব্রিটেনের কথা শুনলেন, স্পেনের কথা শুনলেন, ইটালির কথা শুনলেন, জার্মানির কথা। তারা প্রত্যেকে লড়াই চালাচ্ছে, কিন্তু কারোর হাতে পরিষেবা নেই। এবার ফিরে আসুন আমার দেশে। আপনি কি করে বাঁচবেন সেই কথাটা বলার জন্য, এবার শেষ করার জন্য সেই কথাটা বলবো। কি বলবো? বলবো, আপনি সমালোচনাটা বন্ধ করে দিন, আপনি নিজের ভেতরে ফিরে আসুন। আপনি গোটা পৃথিবীর ছবিটা ঘরে বসে টেলিভিশনে যতক্ষণ দেখতে পাচ্ছেন দেখুন, দেখে সেখান থেকে শিক্ষা নিন। আপনি এটা বিশ্বাস করুন, লকডাউন না মানলে আপনার দেশে এই ধরনের ঘটনা ঘটতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা ব্যাপারটা কীরকম জানেন তো? একটা ট্রিগার টেপার মতো ব্যাপার। তৃতীয় স্টেজে ঢুকে গেলে ট্রিগারটা টেপা হয়ে যায়, আর তারপরে সে গুলিটা এত দ্রুত বেগে ছোটে যে সমস্ত শরীর সামনে যেগুলো পড়ে প্রত্যেকটাকে ফুটো করতে 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 যায়। তার গন্তব্যের কোনো শেষ সীমা নেই। আপনাদের জন্য আজকে আমার কোনো গল্প নেই, কোনো কবিতা নেই, কোনো কিচ্ছু নেই, শুধু একটাই অনুরোধ আছে। হাত জোর করে আবার বলছি সেই অনুরোধটা,
অনুরোধটা কি জানেন? লকডাউনটা মানুন। আপনার ভেতরে যে আপনার নিজস্ব ইমিউনিটি আছে, সেটা হচ্ছে আপনার সংস্কার। আপনার কয়েক হাজার বছরের উত্তরাধিকার আপনার সংস্কার। সেই সংস্কারটাকে জাগিয়ে তুলুন। আপনার যে সমস্ত ভুল অভ্যাস এতদিনে তৈরি হয়েছিল, সে প্রত্যেকটা ভুল অভ্যাসকে ত্যাগ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, শান্ত থাকুন, মাথাটা ঠান্ডা রাখুন, প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না, আতঙ্কিত করবেন না। আপনি ভারতীয় বলে আপনার সামনে এখনো একটা বিশাল সুযোগ আছে, এবং আপনি ভারতীয় বলে আপনার সরকার, আপনার কেন্দ্র, আপনার রাজ্য, এই সরকার আপনাকে যে সুবিধাগুলো দিচ্ছে, যেভাবে আপনার পাশে দাঁড়িয়েছে, যেভাবে আপনাকে বাঁচাতে চাইছে, তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। দয়া করে আর কোনো রকম ভুল ফাঁদে পা দেবেন না। আমি শুধু এইটুকু শুনতে চাই, দেখতে চাই, এই লাইভ যখন প্রতিদিন হবে, আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে থাকবেন, আরও বেশি মানুষ থাকবেন, সুস্থভাবে থাকবেন, ঘরে থাকবেন, লকডাউনে থাকবেন। কারণ আমেরিকাতে এই অবস্থা, কারণ ইউরোপে এই অবস্থা, কারণ কিছু দেশের খবর আমরা পাই না, কারণ আমরা এমন একটা দেশে বসে আছি যে দেশের সরকার সত্যিকারের মানবিক সরকার, যে দেশের সরকার, যে দেশের প্রধানমন্ত্রী নিজে কেঁদে বারবার করে অনুরোধ করছেন, রাস্তায় নেমে মানুষকে আপ্রাণ চেষ্টা করছেন বাঁচাতে। সেখানে আপনারা যদি কথা না শোনেন, আমরা যদি কথা না শুনি, আমরা যদি তাদের অবাধ্য হই, তাহলে আমাদের পরিণতি এতটা খারাপ হতে বেশি দেরি লাগবে না, বিশ্বাস করুন। আমরা সেটা চাই না। এই পৃথিবী থেকে মানুষ মুছে যাক আর শুধুমাত্র একদল রোবট থাকুক চীনের মতো, আমরা এটা চাই না। তাই সহযোগিতা করুন, সুস্থ থাকুন, নিজেকে প্রশ্ন করুন যে আপনার নিজের বাঁচার জন্য পথ আপনার কাছে রয়েছে, সেই পথটাকে অবলম্বন করুন। সরকারি কথাগুলো শুনুন, সমালোচনা বন্ধ করুন, মাথা ঠান্ডা রাখুন, শান্ত হন, নিজের কাছে ফিরুন। আপনি ভারতীয়, আপনি ভারতের কাছে ফিরুন। গোটা পৃথিবীতে যা করেছেন এতদিন সমস্ত ভুলে যান, সমস্ত ডিলিট করে দিন, ইরেজ করে দিন, করে দিয়ে আপনি আজকে নিজের কাছে ফিরুন, নিজের কাছে থাকুন। আপনার বাঁচার এটা একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। দয়া করে অবাধ্যতা করবেন না, দয়া করে কোনো রকম স্পর্ধা দেখাবেন না। শুনলেন, ছবিগুলো তো দেখলেন, জানতে তো পারলেন, আর এর বেশি কিছু আমার বলার নেই। আমার কণ্ঠ আটকে আসছে, আমার পক্ষে আর এর বেশি এই চাপটা, মানসিক চাপটা নেওয়া সম্ভব নয়। নির্ঘুম রাত কাটছে একটার পর একটা তথ্য, ভয়ে, আতঙ্কে আমার হাত পা ঢুকে যাচ্ছে পেটের ভেতর, যে আমার দেশের মানুষ এগুলো শুনবে তো, মানবে তো। আর হ্যাঁ, যে মানুষগুলো সত্যিই সমাজের নিচের দিকে রয়েছেন, তাদের জন্য সরকার অত্যন্ত মানবিকভাবে দাঁড়িয়েছে। শুনলেন না রাশিয়ার কথা, শুনলেন না ইটালির কথা, শুনলেন না সেখানে মানুষগুলো কিভাবে আছে, কিভাবে মারা যাচ্ছে। আমার দেশে কিন্তু সেরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, ঘটতে দেবেন না। ভারতকে করোনা ভাইরাসের তৃতীয় স্টেজে নিয়ে যাবেন না। ভারতকে ফাঁদে ফেলবেন না। আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, নিয়ম মানুন, ঘরে থাকুন, লকডাউন মানুন। আগামীকাল দেখা হবে। আগামীকাল যেটা বলবো সেটা হচ্ছে চীনের এই আচরণের নেপথ্যের পুরো কল্পকাহিনী নয়, পুরো বাস্তব কাহিনী, প্রত্যেকটি বই থেকে শুরু করে প্রত্যেকটি রেফারেন্স সহ, যেমন আজকে বলেছি ঠিক সেরকমভাবেই আগামীকাল বলবো। সঙ্গে থাকবেন। যদি এই লাইভ দেখতে না পান, আটকে যদি মাঝখানে গিয়ে থাকে, পরে রেকর্ডেড লাইভ দেখে নিন, কোনো অসুবিধে নেই। আপনার মতামত জানান। আর হ্যাঁ, সকলকে সচেতন করুন। আরও একটা কথা, একদম শেষ কথা, খুব দরকারি কথা। আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, না পাঠিয়ে আমাকে ফলো লিস্টে রাখুন, তাহলে আমার লাইভটা দেখা যাবে, আমার সঙ্গে কথা বলা যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিয়ম মানুন, লকডাউন মানুন। নমস্কার জানবেন।